জনাব সালাউদ্দিন সাহেবের একটি মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনীতির মাঠে এক প্রকারের একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বুঝতে হবে জনাব সালাউদ্দিন সাহেব একজন ব্যক্তি সালাউদ্দিন কিন্তু নন। তিনি একাধারে একজন ব্যক্তি, আবার একাধারে একটি প্রতিষ্ঠান। তিনি আজকে বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অবর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। কার্যত পক্ষে রাজনৈতিক মহলে এরকম আলোচনাও রয়েছে যে তিনি অনেকাংশেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো সেই জায়গা থেকে ব্যক্তি সালাউদ্দিনের মুখ দিয়ে যে বক্তব্যটি ইতিমধ্যে রাজনীতির মাঠে আসছে, এটা স্রেফ শুধুমাত্র একটি বক্তব্য নয়, এটা গভীর একটি মেসেজ হিসাবে রাজনীতির মাঠে কিন্তু তিনি ছেড়েছেন বা আসছে। তো সেই জায়গা থেকে আমরা যদি তার এই বক্তব্য ধরে সামনের দিকে আগাই, তাহলে তিনি আসলে কি বলতে চান। তিনি জাতীয় সংসদের মতো একটি জায়গায় দাঁড়িয়ে যখন বললেন যে আমরা এই আশঙ্কায় ছিলাম বা আমরা মনে করেছিলাম যে নির্বাচন নাও হতে পারে বা দিতে না পারে, এই আশঙ্কায় আমরা ওই সময় রাজি হয়ে গেছি, মানে এটা তো পরিষ্কারভাবে জনগণের সাথে এক প্রকারের প্রতারণা বা ছল চাতুরি আমি মনে করি। কারণ আপনার মতো ব্যক্তি, আপনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি কখনোই এরকম মন্তব্য করতে পারেন না, বা এরকম যদি আপনারা করেও থাকেন, এটা তো একবারে স্রেফ প্রতারণা জনগণের সাথে। যে আপনারা এক প্রকারের জনগণকে ধোঁকা দিয়েছেন, ধোঁকার মধ্যে ফেলেছেন। মানে আপনারা জনগণকে ভোট নেওয়ার জন্য, ক্ষমতায় আসার জন্য বললেন যে আমরা গণভোটের পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে। যখনই জনগণ আপনাদের এই কথার উপরে আস্থা রেখে, ট্রাস্ট রেখে আপনাকে ভোটটা দিল, ক্ষমতায় নিয়ে আসলো, এখন আপনি বলছেন যে না আমরা গণভোটের পক্ষে না। হোয়াট ইজ দিস? একই ব্যক্তি জনাব সালাউদ্দিন সাহেব জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে কী বলেছিলেন জানেন? যে গণভোট এটি এমন একটি জনগণের সার্বভৌম রায়, এই রায়কে অ্যাভয়েড করা, বাইপাস করার কোনো এখতিয়ার, কোনো অধিকার কোনো পার্লামেন্টারিয়ানের হবে না। ভবিষ্যতে কোনো সংসদ এই সার্বভৌম রায়কে বাতিল করতে পারবে না, করার কোনো সুযোগ নেই। আমার সামনে বলেছিলেন, আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে গণ অধিকারের প্রতিনিধি ছিলাম, তিনি বিএনপি থেকে প্রতিনিধিত্ব করছিলেন। সে একই ব্যক্তি আজকে নির্বাচিত হওয়ার পরে তার মুখের টোন, ভাষা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আসলে কেন পরিবর্তন হয়েছে? আসবো। এখন দেখেন প্রবলেমটা কোথায় জানেন? এই যে জুলাই সনদ, গণভোট, এটা নিয়ে অনেক আলোচনা। আমরা আইনগত দিক দিয়ে আলোচনাটা করলে আলোচনা আরেক লাইনে চলে যাবে, আমি ওইদিকে যদি নাও যাই। দেখেন আমরা কিন্তু ওই সময় একটা কথা বারবার বলেছি যে ইন্টারিম সরকার যে কায়দায়, যেই ফরম্যাটে, যে পরিবেশের মধ্য দিয়ে আসছে, এই সরকার যদি ভবিষ্যতে আইনি ভিত্তি না পাই, এই সরকারের যদি প্রাতিষ্ঠানিক লেজিটিমেসি আমরা না দিতে পারি, তাহলে এই সরকারের যে লেজিটিমেসি এটা চ্যালেঞ্জের মুখে পড়বে ভবিষ্যতে। এই আশঙ্কাটা আমরা অসংখ্যবার করেছি, এবং ওই আশঙ্কা থেকেই মূলত এই গণভোটের যে ধারণা বা গণভোটের যে মানে চিন্তা, এই চিন্তাটা কিন্তু আসছে আসছে। এবং ওই জুলাই সনদ, গণভোট প্যারালালি আমি বলছি। তো ওই জায়গা থেকেই আমরা বলেছি যে এই জুলাই সনদ, তারপরে গণভোট এবং গণভোট পরবর্তী পার্লামেন্টে এটাকে র্যাটিফাই করা, বাস্তবায়ন করা কেন অত্যন্ত জরুরি। সেই আশঙ্কাটা আজকে কিন্তু চরমভাবে বাস্তবায়িত হচ্ছে বলে আমাদের কাছে স্পষ্টতা প্রতীয়মান। আপনারা জানেন, আজকে গণমাধ্যমে দেখছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হাইকোর্টে আজকে রিট জারি করেছেন। রিটটি এরকম যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্তসমূহ, এই সিদ্ধান্তসমূহ আইনগতভাবে কেন ইনভ্যালিড না, অবৈধ না, এই বলে বা এই মর্মে তিনি একটা রিট জারি করেছেন। এখন রিটের হিয়ারিং হবে, হিয়ারিং এর পরে কি শুনানি হবে আই ডোন্ট নো, বা জাজমেন্ট কি আসবে আমরা জানি না। যদি আমরা ধরেও নেই যে জাজমেন্টটা যদি তার পক্ষে যায়, মানে আইনজীবীর পক্ষে যায়, তাহলে চিন্তা করতে পারেন, কারণ ইন্টারিম সরকারের সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম একটা সিদ্ধান্ত ছিল জাতীয় নির্বাচন। তাহলে ওই সরকারের সিদ্ধান্তগুলো যদি আইনগতভাবে ইনভ্যালিড হয় বা অবৈধ সাব্যস্ত হয়, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখোমুখি হবে। বুঝতে হবে, শুধু আপনারা মুখ দিয়ে গরম গরম কথা বলবেন আর জনগণের চোখে ধুলা দিয়ে ধরে যে স্বার্থ হাসিলের চেষ্টা করবেন, চিন্তা করবেন, ভাই এটা হতে পারে না। এটা আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। এটা শুধুমাত্র বিএনপির ভবিষ্যৎ না, এটা বাংলাদেশের ভবিষ্যৎ। এবং এই ভবিষ্যৎ আমাদের এই গণভোট এবং জুলাই সনদের মধ্যেই লুকায়িত রয়েছে, যেটা আমরা কোনো এক অজানা কারণে হয়তো বাস্তবায়ন করতে চাই না বা চাচ্ছি না বা যাচ্ছি না ওই পথে। অজানা কারণ কেন সেটা আমরা আসবো আপনার কাছে। আমি একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে একটু যেতে। ডাক্তার রাকিব আল হাসান, আপনারও নিশ্চয় মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তহীন প্রতারণার দলিল। কিন্তু তিনি সংসদে এটাও বললেন আবার সংস্কারের বাহানে যদি নির্বাচন হতে না দেয় সেই জন্য আপোষ করে জুলাই সনদে সই করেছে বিএনপি। আমার ওই জায়গায় প্রশ্ন, এই জায়গায় প্রশ্ন না, ওনার বক্তব্য প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন হবে না দেখে ওনারা জুলাই সনদে সই করেছেন, কিন্তু অদূর ভবিষ্যতে বিএনপির রাজনীতি বা বিএনপির কথাবার্তা, বিএনপি নেতাদের কথাবার্তা মানুষ কতটা ইতিবাচক হিসেবে নিবে বা নেতিবাচক হিসেবে নিবে এই বক্তব্যের কারণে? আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আমি ওনার বক্তব্যের আগে আমি একটু লিগ্যাল কারণের কথা বলতে চাই। শুরুতে আমি একটু ফারুক ভাইকে ধন্যবাদ দিই। সেটা হচ্ছে কি, ফারুক ভাইয়ের দল গণ অধিকার পরিষদ তারা বিএনপির সাথে জোটে রয়েছে, তো জোটে থাকা অবস্থায় উনি প্রতিবাদ করছে, এটা খুব ভালো সাইন। কিন্তু যেহেতু উনি গণ অধিকার পরিষদকে
ওই দলকে উনি রিপ্রেজেন্ট করে, ওই দলের মুখপাত্র উনি, তার মানে ওনার বক্তব্য আর বিপিন নুরের বক্তব্য একই হওয়ার কথা। তো বিপিন নুর একই সাথে তিনি এমপি, একই সাথে তিনি আবার ক্যাবিনেটও শেয়ার। তার মানে উনি যেরকম প্রতিবাদ করছে, আমি চাইবো যে বিপিন নুরও বিএনপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একইভাবে প্রতিবাদ করুক। এটা সংসদে হোক, বের হয়ে আসুক, রাজপথে হোক, প্রেস কনফারেন্স হোক, টকশোতে হোক, যে কোনো জায়গায় হোক, একই ধারায় করলে আমি অন্তত খুশি হব। করার সম্ভাবনা আছে কিনা? এটা তো উনি বলতে পারবে করার সম্ভাবনা আছে না, কিন্তু করলে আমি খুশি হব। তাহলে কারণ দলীয় রাজনীতিতে না, এটা দলীয় স্ট্যান্ড হওয়া উচিত, তাইলে দলীয় স্ট্যান্ড হওয়া উচিত। আমি তো ওনাকে স্বাগত জানালাম, ওনার এই প্রতিবাদটা ডেফিনেটলি স্বাগত জানালাম। কিন্তু যেহেতু উনি গণ অধিকার পরিষদকে রিপ্রেজেন্ট করে, দ্যাট মিনস গণ অধিকার পরিষদের বিভিন্ন সভাপতি, তাহলে বিভিন্ন একই বক্তব্য হওয়ার কথা। সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য যদি বিএনপির বক্তব্য হয়, তাহলে ওনার বক্তব্য বিপিনুরের বক্তব্য হওয়ার কথা। তাহলে বিপিনুর কেন সেখানে আপোষ করছে, বিপিনুর কেন কথা বলছেন এই বিষয়ে? তাহলে বিপিনুরের এই বিষয়ে কথা বলা উচিত। এটা কেন আপোষ করছে বলে মনে হয়? এটা উনি বলতে পারে কেন আপোষ করছে। আপনার একটা ধারণা মন্ত্রিত্ব পাইছে, এখন বলবে কেন? এখন মুখে চুপ, শেষ। হ্যাঁ, না, আপনি কি এটা মনে করেন ফারুক হাসান ভাই যদি এমপি বা মন্ত্রী হলে এই কথা বলতেন না? অবশ্যই বলতেন না। উনি বিএনপি থেকে টিকিট পেলে কথা বলতেন না, কিন্তু টিকিট না পাওয়ার কারণে বলতেছে এখন। তাই? হ্যাঁ, অবশ্যই গেল ওটা। সেটা হচ্ছে ধরেন উনি একটা কথা বলছে, আগে এই কথার উত্তর দিই, তারপর আপনার কথার উত্তর আসি। উনি বলছে যে বিএনপি যদি এগুলো না মানে টানে তাহলে সে নির্বাচনটা অবৈধ হবে। নির্বাচন অবৈধের কোনো সুযোগ নেই। গণভোট অবৈধ সুযোগ আছে, কিন্তু নির্বাচন অবৈধ সুযোগ নেই। উনি আমার সাথে চ্যালেঞ্জ লাগবে, আমি চ্যালেঞ্জ লাগবো। উদাহরণ ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। ধরেন আমাদের ইলেকশনটা যেটা হয়েছে, এটাকে বলো ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন। এটা কিন্তু জুলাই সনদের অধীনে হয় নাই, রেভলিউশনারি গভর্নমেন্টের অধীনে ইলেকশন হয় নাই। এটা একটা সাংবিধানিক 1972 সালে যে আরপি অনুযায়ী এই ইলেকশনটা হয়েছে। এবং বাংলাদেশে যতগুলো ইলেকশন হয়েছে, ইনক্লুডিং শেখ মুজিবের আমলে, এরশাদের আমলে দুটি ইলেকশন, সব প্রত্যেকটি ইলেকশন ওই ধারা অনুযায়ী হয়েছে। সুতরাং আপনি গণভোটটাকে, আমি যদি চ্যালেঞ্জ করি গণভোটটা অবৈধ হতে পারে, কোর্টের ব্যাপার, কিন্তু জাতীয় ইলেকশনকে আপনি কখনোই অবৈধ করার কোনো সুযোগ নেই। এক নম্বর, এই নির্বাচনটা কার আদেশে হয়েছে একটু জানতে চাই। আরপিও 1972 সালে যে আইন, সে আদেশ অনুযায়ী হয়েছে, মানে রাষ্ট্রপতির আদেশ। এক্স্যাক্টলি রাষ্ট্রপতির আদেশ দুটো না, একটা গণভোটের আর একটা গণভোটের আদেশ যে জারি করছে, সেটা সম্পূর্ণ ইলিগ্যাল একটা প্রসেস। কারণ আমি সে প্রসঙ্গে আসছি, ধরেন একটু টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে হবে আপনাকে। আমি বিএনপির দোষ দিচ্ছি না, বিএনপির পক্ষ বলতেছি না, বা কাউকে আমি দোষ দিচ্ছি না। আপনি যদি টেকনিক্যাল গ্রাউন্ডে ঠিক থাকেন, তাহলে অনেক কিছু এখানে আটকা পড়ে যায়। এখানে বিএনপির অনেক কিছু আটকা পড়বে, বাকিদের অনেক কিছু আটকা পড়বে, সংস্কার কমিশনের অনেক কিছু আটকা পড়বে। আপনাকে প্রমাণ দিচ্ছি। ধরেন যে আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে যত কিছু হয়েছে, আপনি তো কনস্টিটিউশনটাকে স্থগিত করেন নাই। তার মানে কনস্টিটিউশন যদি আপনি স্থগিত না করেন, প্রত্যেকটি অধ্যাদেশ, প্রত্যেকটি অর্ডার, যত কিছু আছে সব কনস্টিটিউশন মেনে হয়েছে না। তার মানে কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল, রাইট? কনস্টিটিউশন তো সুপ্রিম ল। তার মানে কনস্টিটিউশন অনুযায়ী আপনাকে সব কিছু করতে হবে। আপনি এর বাইরে একে বাইপাস করার কোনো সুযোগ নেই। যদি কনস্টিটিউশন সুপ্রিম ল হয়ে থাকে, অবশ্যই সুপ্রিম ল, কারণ আপনি কনস্টিটিউশন স্থগিত করেন নাই। কেন করেন সেটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু যেহেতু কনস্টিটিউশন আপনি স্থগিত করেন নাই, তার মানে কনস্টিটিউশনের পরবর্তী সময় যত কিছু করছেন কনস্টিটিউশনকে মেনেই করতে হবে। তার মানে কনস্টিটিউশন মেনে কি গণভোটটা হয়েছে? হয় নাই। কনস্টিটিউশন তো আপনি স্থগিত করেন। এখন আমি, এটা কোনো দলীয় আইনজীবী না, যে কোনো আইনজীবী যদি এটাকে রিড করে, গণভোট যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ হতে পারে, গণভোট যে কোনো বাদ হতে পারে। কেন বিএনপি মেনে নিছে, কেন জুলাই সনদ মেনে নিছে, সেটা ডিফারেন্ট আর্গুমেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার এই জায়গাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, তাই না? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ধরেন বিএনপি, উনি আজকে একটা কথা বলছে যে এক আইনজীবী মহসিন রশিদ নামে, তিনি কে, তার পরিচয় কিন্তু উনি বললেন না। তার পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, ঠিক আছে? এবং উনি এরকম পাগল, ইউনুসের আমলে ইউনুসের শপথ নিয়ে, ইউনুসের এই জুলাই নিয়ে অনেক কিছু নিয়ে করছে, এবং আদালত এগুলো রিড করে দিয়েছে। সুতরাং ওনাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এটা এমন না যে ওনাকে বিএনপি করাচ্ছে বা অন্য কোনো মানে প্রলুব্ধ হয়ে করতেছে। এটা উনি স্বপ্রণোদিত একজন আইনজীবী নিজেকে করতেই পারে। গেল এই বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে, ধরেন বিএনপির এই বিষয়গুলা সামনে আগামীতে সংকটের মুহূর্তে পড়বে কিনা। আরেকটা আপনি প্রশ্ন করেছেন যে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে কিনা। দেখুন, আলটিমেটলি আমরা যে জুলাই সনদ বলেন, যত কিছুই বলেন, জুলাই সনদ এটা কিন্তু সুপ্রিম ল না। জুলাই সনদ একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, রাইট? এখন আমি আপনাকে আরেকটা টেকনিক্যাল আলাপ দিই। ধরেন আপনি যদি নতুন আরেকটা সংবিধানও লেখেন, ডেফিনেটলি সেটা ডিফারেন্ট আলাপ, কিন্তু যদি একটা সংবিধান আপনি লিখেন, হাসিনা বা হাসিনার কাছাকাছি যদি কোনো গভর্নমেন্ট আসে, সে সব কিছুকে ইনভ্যালিড করে দেবে, রাইট? সব কিছুকে ইনভ্যালিড করে দেবে। 2/3% লাগবে না, 2/3 মেজরিটি লাগবে না, কিছুই লাগবে না। সে যদি হাসিনা গভর্নমেন্ট কোনোদিন আসে, সে সব কিছু গায়ের জোরে সব কিছু করে ফেলবে। আমি 2/3 মেজরিটি ছাড়া, আরে হাইপোথেটিক্যালি বলতেছি, ধরেন একটা আপনার হচ্ছে ধরেন বিএনপি সরকার ফেল করলো, বা আগামীতে যে কোনো একটা সরকার ফেল করলো যে একটা মিলিটারি গভর্নমেন্ট আসলো, সে কি সংবিধান মানবে? সে তো মিলিটারি ফর্মে জারি করবে। সুতরাং এটাকে রাখার জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। জুলাই সনদ আমাদের জন্য একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, এছাড়া আর কিছু না। কারণ এটাকে আপনি যদি কনস্টিটিউশনকে প্যারালালি দুইটা চলতে পারে না। কারণ আপনি বলতেছেন যে কনস্টিটিউশন আপনি স্থগিত করেন নাই, কনস্টিটিউশন আপনি চলবে, এবং একই সাথে কনস্টিটিউশন সুপ্রিম ল। তার মানে আপনি যদি নতুন কিছু করতে হয়, কনস্টিটিউশন লিখলে এটা ভিন্ন আলাপ। আপনি যদি নতুন করে কনস্টিটিউশন লেখেন, সেটা ডিফারেন্ট আলাপ। কিন্তু কনস্টিটিউশনকে রেখে বাকি যত কিছু করবেন, কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক এমন কিছু আপনি করতে পারবেন না।
যত কিছু করেন না কেন করতে পারবেন না, ইভেন গণভোটও একই কায়দায়। কিন্তু ঘটনা হচ্ছে কি, বিএনপি ওই যে বিএনপি কথাটা বললো যে আমরা নির্বাচন হবে কিনা এই স্বার্থে আমরা জুলাই সনদে সাইন করেছি, নির্বাচন হবে কিনা এই স্বার্থে আমরা গণভোটে গিয়েছি, কারণ দিস ইজ এ পলিটিক্যাল এগ্রিমেন্ট। সুতরাং এই পলিটিক্যাল এগ্রিমেন্ট আমি মনে করি যে পলিটিক্যাল কনসাসনেসের ভিত্তিতে প্রত্যেকটি দলের ভিতরে স্বাক্ষরিত জুলাই সনদে যা যা হয়েছে সেগুলো আমি মনে করি বাস্তবায়ন হোক, ইনক্লুডিং বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তো পলিটিক্যালি পার্লামেন্টে ডিবেট, ডিসকাশন, আলাপের মাধ্যমে, সংলাপের মাধ্যমে এই জাতীয় জিনিসগুলো সম্ভব কিনা, ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা সে আলোচনা হতে পারে। ডাক্তারকে আমি ওই প্রশ্নটা ওই জন্য করেছিলাম, বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, অভিযোগ আনা হচ্ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আগে যে কথাগুলো বলেছেন এখন 2/3 মেজরিটি পাওয়ার পর কথা তিনি পাল্টে ফেলেছেন। 2/3 না, ওই যে ইলেকশনের পরে বক্তব্য চেঞ্জ হচ্ছে। এই বক্তব্যের কারণে কথাটিকে আসলে প্রমাণিত হয়ে গেল কিনা? কোন কথাটা প্রমাণিত যে মানে নির্বাচন হবে না এই বাহানায়? না, এটা তো উনি নিজেই বলছে, এটা তো প্রমাণ করা কিছু না, এটা তো নিজে উনি স্টেটমেন্ট দিয়েছে। সুতরাং আমি মনে করি যে এটা ফারুক ভাইও বলেছেন যে এটা তো উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছে। গণভোটের বিষয়ে উনি বলেছিলেন এই বিষয়ে। এখন ইনক্লুডিং ওখানে ভিতরে এক্স্যাক্টলি কি বলছে সেটা আমার জানা না, এটা তো ফরেন সার্ভিস একাডেমির আলাপ। কিন্তু ধরেন এটা তো উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ইলেকশন হবে কিনা এই কারণে আমরা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি বা আমরা মেনে নিয়েছি। এটা তো ওনার নিজের স্টেটমেন্ট, এটা তো প্রমাণ করা কিছু নাই। তো নিজের স্টেটমেন্ট শুধু এটা না, সবকিছুর ক্ষেত্রে সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এখানে আমি আরেকটা যোগ করি আপনাকে, সালাউদ্দিন সাহেব আরেকটা প্রস্তাব দিয়েছিল, এটা কিন্তু ওনারা কেউ বলে না, বিরোধী দলের পক্ষরা কেউ বলে না, ইভেন শিশির মণি পর্যন্ত উনি বলে না। আমি একটা উদাহরণ আপনাকে বিশ্বাস করি, সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছিল যে আমরা যে হাসিনার আমল হাসিনা করছি, হাসিনা তত্ত্বাবধায়ক সরকার উঠে দিছে না, হাসিনা গণভোটে উঠাই দিছে। কিন্তু আমাদের কনস্টিটিউশনে রয়েছে আপনি যদি রাষ্ট্রের কোনো মৌলিক বিষয় যদি আপনি চেঞ্জ করেন, 2/3 পাওয়া যাওয়ার পর আপনাকে সেটা গণভোটে পাঠাতে হবে। তো সুতরাং সালাউদ্দিন সাহেব এই প্রস্তাবটা দিয়েছিল যে আমরা জনগণ সংস্কার চাই, আমরাও চাই, কিন্তু সেটা লিগ্যাল গ্রাউন্ডটা কি, সেই লিগ্যাল গ্রাউন্ডের জন্য আমরা শুরুতে এই একটা গণভোটটা করি। কারণ আমাদের যে গণভোটটা এটা খুবই আনইউজুয়াল একটা প্যারামিটার হয়েছে, আনইউজুয়াল প্র্যাকটিস হয়েছে। হ্যাঁ, এটা রেগুলার প্র্যাকটিস না, কোথাও পৃথিবীর কোথাও প্র্যাকটিসে নাই। উনি এই প্রস্তাবটা দিয়েছিল যে জনগণ সংস্কার চায় কিনা, ইয়েস অর নো। তাহলে আমরা ইয়েস অর নোর ভিত্তিতে আমরা একটা গণভোট করি। পরবর্তী সময়ে যে প্রত্যেকটা, কারণ এখন এই অর্ডিন্যান্সগুলো যেরকম আপনার পার্লামেন্টে আলোচনা হচ্ছে, এই সংস্কার প্রস্তাব যেগুলা ধরেন যে সংস্থাগুলো আছে সংবিধান রিলেটেড, 48টার মধ্যে 30টা মেনে নিচ্ছেন, বাকি 18টা আপনার সবার নোট ডিসেন্ট আছে, এটা কেন্দ্রিক করে তো আপনি গণভোটটা গেলেন, তাই না? 4টা পয়েন্ট আপনি নিয়ে আসলেন। তো এই জাতীয় জিনিসটা আমরা পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করার পর আরেকটা গণভোটে আমরা যাই, তাহলে এটা একটা প্রপার প্রসেস হয়। তখন শিশিমনি এটা মানেননি। আমি আপনাকে একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন আপনার আগে শুধু বলে গিয়েছিলাম একই আলাপ, এখানে আরাবাদ দিই, ধরেন উচ্চ অক্ষের আলাপ বা সংবিধানের এমন কিছু জিনিস আছে যেটা আমাদের মৌলিক সংবিধানের যে ক্যারেক্টারটাকে ভায়োলেট করে। তো সেক্ষেত্রে এগুলোতে যদি রাষ্ট্রের প্রত্যেকটি মানে 300 মেম্বার অফ পার্লামেন্টে যদি একমত হয়, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আবার আরেকটা গণভোটের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ। একটু যেতে চাই ফারুক হাসানের কাছে। ফারুক হাসান, উনি একটা অভিযোগ করেছিলেন, আসলে আপনাদের একজন গণ অধিকার পরিষদের সভাপতি ক্যাবিনেটে আছেন, তার বক্তব্যের সাথে আপনার বক্তব্যের বলা হচ্ছে যে অমিল। আমি যদি সেটাকে আরো সহজ করে দিই, যদি নুরুল হক নূরের মতো যদি আপনিও মন্ত্রিত্ব পেতেন বা একটা সিট পেতেন, হয়তো আপনার এই সুর থাকতো না, সুর চেঞ্জ হয়ে যেত। ধন্যবাদ আপনাকে। আমি একবারে আমার যে পজিশন বা আমার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে আসলে আপোষ করা বা ধরেন যে নম করা, এরকম মানে রক্ত আমার এক্স্যাক্টলি আমি এটাকে ওয়েলকাম করছি না বলছি। আমি ধরেন যে আমি যদি বিএনপির ধানের শীষ নিয়েও ইলেকশন করতাম, তারপর আমি পার্লামেন্টে বিএনপির অন্যায় অনিয়ম নিয়ে প্রতিবাদ করতাম, এটা আমার ক্যারেক্টার। এতে আমার মন্ত্রিত্ব বা এমপিত্ব থাকলো কি থাকলো ডাজেন্ট ম্যাটার। আমি এগুলো কেয়ার করে রাজনীতি করি নাই। অসংখ্য অফার মানে আমার এই রাজনৈতিক ক্যারিয়ারে আসছে, বাট আমি কখনোই ধরেন যে এই অফারগুলোকে মানে ওয়েলকাম জানাই নাই। যেটা আমার জন্য শ্যুট করে, যেটা আমার জন্য গেছে। আপনারা নিজেও জানেন যে আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম, 22 বার হামলার শিকার হয়েছি, জেলে গেছি অসংখ্যবার, বাট আমরা কিন্তু এগুলোকে খুব একটা কেয়ার করি না। তো যাই হোক, এখন দেখেন আমাদের রাকিব সাহেব, আমি আসবো নির্যাতনের শিকার তো নুরুল হক নূরও হ্যাঁ, হয়েছিল। অফকোর্স রাকিব সাহেবের যে প্রশ্নটি করলেন, দেখেন এই যে রাজনীতির যে একটা নেগেটিভ দীর্ঘ 54 বছর আসছে না বাংলাদেশে, ধরুন আপনি সরকারের অংশ বা সরকারের সাথে আছেন, দ্যাট মিনস সরকার ভালো করুক মন্দ করুক আপনি তার পক্ষে, মানে এটা একটা নেগেটিভ যে আপনি সরকারের অংশীদার, সরকারের পক্ষের লোক, দ্যাট মিনস আপনি অন্ধভাবে উলঙ্গ হয়ে সরকারকে সাপোর্ট দিবেন। আর আপনি আমি একটু থামাই আপনাকে, আমি আপনার পজিশনটাকে ওয়েলকাম করছি, আপনাকে আমি কোনো আর্গুমেন্ট করি না, আমি আপনার পজিশনটা রাইট, বিভিন্ন রকম আমি আহ্বান জানাচ্ছি, সেজন্য এটাই বলবো, এটাই আসবো। আমি এটাই বলছি যে আমাদের রাজনৈতিক যে নেগেটিভ যে সিলসিলাটা আসছে আর কি, যে আপনি যখন বিরোধী পক্ষে থাকবেন, সরকার ভালো করুক মন্দ করুক আপনি তার অন্ধভাবে বিরোধিতা করবেন, রাইট। এই যে এটা কিন্তু আমাদের রাজনৈতিক একটা কালচার, নেগেটিভ এই 54 বছরের, এখান থেকে ফিরে আসতে হবে। আফটার 5 আগস্ট, 5ই আগস্টের পরে আমরা এরকম নেগেটিভ কিন্তু ভেঙে ফেলেছি। এখন নেগেটিভটা কি? এখন নতুন নেগেটিভ ভাই, আমি সরকারে থাকি আর না থাকি, আমি সরকারের অংশ হব, সরকারের অন্যায় দেখলে আমি প্রতিবাদ করব, এটাই নতুন নেগেটিভ, এটাই গণঅভ্যুত্থান, এটাই নতুন বাংলাদেশ। এখন আমার দলের সভাপতি তিনি সরকারের একটা ছোট্ট দায়িত্ব পালন করছেন। আমাদের দলের পজিশন গণভোট এবং জুলাই সনদের পক্ষে। আমি গতকালকে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর তিনিও উপস্থিত ছিলেন। আমি তার সামনেই বলেছি যে গণ অধিকারের রাজনৈতিক অবস্থান
পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে জুলাই সনদ গণঅভ্যুত্থানের পক্ষে, পরিষ্কার কথা। এবং যেহেতু নুরুল হক নূর সরকারের একটি অংশীদার, দায়িত্ব পালন করছেন, আমরা জনাব নুরুল হক নূর সহ সরকারকে আহ্বান জানাই, পুরো সরকারকে আহ্বান জানাই, সরকার যাতে জনগণের এই গণদাবি মেনে নেয়। বুঝছেন তো কথাটা? একবার পরিষ্কার, এখানে বিন্দু পরিমাণ কোনো ছলচাতুরির সুযোগ নেই। দাবি সেটা কোনটা, এটা যদি বলতে, মানে এই যে গণভোটের জুলাই সনদ, গণভোটের রায় জুলাই সনদ, ইয়েস জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারকে। এখন সরকারে যারা আছেন, শুধু যে নুরুল হক নূর আছেন তা তো নয়, এখানে ববি হাজ্জাজ তিনি অন্য পার্টির, তিনিও আছেন, এখানে আন্দালিব রহমান পার্থ তিনি আরেক পার্টির, তিনিও আছেন, অনেকেই তো আছে, জুনায়েদ সাকি রয়েছেন। আমরা সকলকে আহ্বান জানাই, পুরো সরকারের বডিটাকে আহ্বান জানাই যে আপনারা জনগণের এই গণরায়কে মেনে নেন। এবার আসেন বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীগুলো কি জানেন, এরা গায়ের জোরে আসলে অনেক কিছু পরিবর্তন করতে চায়, কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে দেখা যায় যে তারা আসলে পরিবর্তন দূরে থাক, নিজেরাই পরিবর্তন হয়ে যায়। এবার আসেন, এই যে আমাদের রাকিব ভাই খুব ভালো বক্তা, চমৎকারভাবে বলেন, তিনি শুরুতে কি বললেন যে আরপিও অনুযায়ী নির্বাচনটা হয়েছে, কিন্তু গণভোট সংবিধান অনুযায়ী হয় নাই। তার মানে ভবিষ্যতে গণভোট চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বাট জাতীয় নির্বাচন করবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তোমার চ্যালেঞ্জ না, এটা এক্স্যাক্টলি, এটা আইনের ব্যাখ্যা। প্লিজ হ্যাঁ বলেন। বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনি বলেন কি? সংবিধান। হ্যাঁ সংবিধান, এই যে এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে জনাব সালাউদ্দিন, এটা সবাই বলবে, বলেন আপনি। হ্যাঁ বলেন বলেন। আমাদের সংবিধানের 123 নম্বর আর্টিকেলে স্পষ্টভাবে লেখা রয়েছে যে জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে। এই যে দেখেন 103-এর 3 ধারা অনুযায়ী যে মেয়াদ, মানে জাতীয় সংসদের মেয়াদ অবসান হইবার পরে বা ভাঙিয়া যাইবার ক্ষেত্রে, মানে নিয়মতান্ত্রিক পন্থায় যদি জাতীয় সংসদ ভেঙে যায়, তাহলে ভাঙিয়া যাইবার 90 দিনের মধ্যে কি হতে হবে? হ্যাঁ বলতেছি, ইলেকশন হতে হবে। আমাকে সময় দিবেন, শেষ করি, বলেন। আর তারপরের ক্লজে লেখা রয়েছে যদি নিয়মতান্ত্রিক পন্থায় পার্লামেন্ট না ভাঙে, মানে নিয়মতান্ত্রিক মানে কি, মানে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরে যদি না ভেঙে যায়, তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হবে। মানে মোট কথা 90 দিনের মধ্যে হবে। অফকোর্স। এখন আসেন, এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 2024 সালে, 24 সালের পরে গণঅভ্যুত্থান হলো 5 অগাস্ট, 5 বছর পূর্ণ হয় নাই। তাহলে আমরা এখানে সেকেন্ড ক্লজকে ধরে নিলাম যে এখানে সেকেন্ড ক্লজটা এখানে বাস্তবায়ন হচ্ছে, উপযুক্ত, মানে আপনার নিয়মতান্ত্রিক পন্থায় সংসদ ভাঙছে না, অনিয়মতান্ত্রিক ধরে নিলাম আমি। বলেন। তাহলে আমাদের পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হওয়ার কথা, তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হয় নাই, তাহলে ইলেকশন হলো প্রায় 2 বছর পরে। তাহলে আপনি যে বললেন এই সংবিধান অনুযায়ী আমার জাতীয় নির্বাচন, তাহলে এটা কি ব্যাখ্যা দিলেন আপনি? এটা না, আসবো ব্যাখ্যা দিচ্ছেন, আপনার ব্যাখ্যাই তো আসবে রে ভাই, বলেন না, বলেন। হ্যাঁ, তাহলে এই যে জাতীয় নির্বাচনটা কোথা থেকে আসছে? এই জাতীয় নির্বাচনটা আসছে, এই যে আপনি বললেন পলিটিক্যাল এগ্রিমেন্ট, কোনটা? জুলাই সনদ। এই যে আসবো, আপনি 106 বলেন না, উল্টা ব্যাখ্যা দিয়েন না, উল্টা ব্যাখ্যা দিয়েন না আপনি ভাই। শেষ করুন, আমি বলবো। আসবো, আপনি শেষ করেন, বলেন। গায়ের জোরে তো ভাই আইন, গায়ের জোরে আপনি কথা বলতেছেন, আপনি বলছেন না, আমি দেখাবো। 106 এর মধ্যে ওই সুপ্রিম কোর্টের কাছে যাই চাক না কেন, তারপরের যে প্রেক্ষাপট, এই পরের প্রেক্ষাপটটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। আর এই পলিটিক্যাল এগ্রিমেন্টের নির্যাসে হচ্ছে জুলাই জাতীয় সনদ, এবং এই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অর্ডিন্যান্স জারি হয়েছিল, ওই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে এই গণভোট এবং জাতীয় নির্বাচন হয়েছে। অফকোর্স 100%। আমি শেষ করি, আপনি বলেন, আর আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আপনি পয়েন্ট করেন না ভাই, পয়েন্ট করেন। তারপর সেই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে হলো কি, অর্ডিন্যান্স সংবিধান অনুযায়ী হয়েছে, বলেন আপনি, বলেন। আপনি পয়েন্ট আউট করেন, বলেন। সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই, আমি তো আপনাকে সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে, হয় নাই, সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে। দেখাতে পারেন 65 বের করেন, 65 বের করেন, সংবিধান অনুযায়ী 65 বের করেন, দেখেন, আপনি ব্যাখ্যা দিন, আপনার কাছে বই আছে তো, আপনি ব্যাখ্যা দিন, যদি বের করেন না, 65 বের করেন, সংবিধান অনুযায়ী ইলেকশনটা হয়েছে, আপনি প্রমাণ করতে পারেন, আমি ফারুক হাসান রাজনীতি করব না, করেন না আপনি, আপনি ব্যাখ্যা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। ওকে, আপনি পয়েন্ট আউট করেন, আপনি দেখাবেন, আমি দেখাচ্ছি, ভাই আপনি পয়েন্ট আউট করেন, 65 বলবেন না 67 বলবেন, আপনি ব্যাখ্যা দেখান আপনি। আমি শেষ করি আমার বক্তব্য, উনি শেষ করুন, হ্যাঁ। আপনি জবাব। এবার গেল তাহলে যে পলিটিক্যাল এগ্রিমেন্ট আমরা কথা বলছি, জুলাই জাতীয় সনদ, এই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে হলো কি অর্ডিন্যান্সের মধ্য দিয়ে আসলো আপনার অর্ডিন্যান্স জুলাই জাতীয় সনদ অনুযায়ী হয়েছে, এই গণভোট অধ্যাদেশের মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে গণভোটের পাশাপাশি হচ্ছে কি জাতীয় নির্বাচন, মানে একই অধ্যাদেশ থেকে জাতীয় নির্বাচন এবং কোথায় পাইছেন এটা? একটা দেশ থেকে গণভোট, আপনি দেখেন আমাকে, আপনি দেখেন একটা ভাই দাঁড়ান, একটা উদাহরণ আপনি আমাকে দেখান যে গণভোটের অধ্যাদেশ অনুযায়ী ইলেকশন হয়েছে, আপনি একটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি বলিয়ে, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন, পয়েন্ট আউট করেন না ভাই, উল্টা পাল্টা ব্যাখ্যা দিলে আপনি যে আরপিওর কথা বললেন না, আপনার সাথে কোনো আলোচনাইতে যাচ্ছে না, আপনি গায়ের জোরে ব্যাখ্যা দিচ্ছেন এগুলো, বলেন। সংবিধান নিয়ে আমাকে দেখান, সংবিধানে দেখাচ্ছি 65 বাইর করেন না, আপনার কাছে নিজে বলেন না রে ভাই, 65 বাইর করেন আপনি না, 65 নিজে না বাইর করেন, দেন আমার কাছে দেন, আমি দেখাচ্ছি, দেন ওনাকে দেন। আমি হাসান বলতে চেয়েছিলেন যে জুলাই গণভোট মানে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই, জুলাই সনদের পরের স্টেপ। প্রথম কথা হচ্ছে এক্সিস্টিং যে কনস্টিটিউশন আমাদের, এই সংবিধান অনুযায়ী এই জাতীয় নির্বাচন হয় নাই, নাম্বার 1। ওকে, বলেন। উনি প্রমাণ করছেন, আমি দেখাচ্ছি, এবার যদি দেখাচ্ছি, ডাক্তার রাকিব বলেন, দেখাচ্ছি, শুনেন।
সংবিধান অনুযায়ী ধরেন আমি 65 আসতেছি, ধরেন আমাদের পার্লামেন্টটা যদি উনি যে কথাটা বলছে 123 অ্যাবসলিউটলি ট্রু, যদি কোনো কারণে পার্লামেন্ট যদি ভেঙে যায় বা পার্লামেন্ট যদি ভেঙে দেওয়া হয়, যদি সরকার যে কোনো সরকার চাইলে ভেঙে দিতে পারে, কারণ আমাদের অনেক পৃথিবীর অনেক দেশে দেখেছি পার্লামেন্টারি ইলেকশনে মধ্যবর্তী ইলেকশন রয়েছে, রাইট? যদি পার্লামেন্টকে ভেঙে দেন 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। কিন্তু কথা আছে এখানে, ধরেন আমাদের 111 গভর্নমেন্টটা কি হয়েছিল? 111 গভর্নমেন্টটা 3 মাসের কথা বলে 111 গভর্নমেন্ট হয়েছিল না? তার পরবর্তী সময়ে 2 বছর এই গভর্নমেন্টটা কিন্তু রান করেছে। রান করার পরবর্তী সময়ে যখন ইলেকশন হলো, ইলেকশনের পরবর্তী সময় এটাকে ষষ্ঠ তফসিলে এটাকে অ্যাড করা হয়েছে। এখন আপনাকে বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 2 বছর, এই 2 বছর বৈধতা আপনি কিভাবে দিবেন, কোথায় যুক্ত করবেন? এ কারণে 1972 যে আমাদের সংবিধান রয়েছে সেখানে চতুর্থ তফসিলে বলা হয়েছে এরকম অন্তর্বর্তী বিধান আছে এবং এটাকে চতুর্থ তফসিলে ক্লসে অ্যাড করা হবে। এবার আসে আপনাকে দেখুন, আমাদের যে ইলেকশনটা আরপিওর 1972 যে আরপিও অনুযায়ী হয়েছে, এই কারণে এটাকে ত্রয়োদশ সংসদ ইলেকশন কথা বলতেছে। আপনাকে আমি আগের পার্টে আপনাকে উদাহরণ দিলাম, এর সাথে 2টা ইলেকশন এখানে যোগ করেছে, কারণ একটা ধারাবাহিকতা, সাংবিধানিক ধারাবাহিকতা। কারণ আপনি সংবিধানটাকে রাখছেন কেন? সংবিধান ফেলে দিলে আমার এই আলাপগুলো কোনোটাই আসতো না, কিন্তু সংবিধানটা রাখছেন কেন? সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য। এবার আর্টিকেল 65 আপনাকে বলি, আমাদের ইলেকশনটা হয়েছিল আরপিওর যে সংবিধান এবং সংবিধান 65 অনুযায়ী। সংবিধান 65 কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে, রাইট? এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপরে ন্যস্ত হবে, তবে শর্ত থাকে যে সংসদের আইন দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন বা আইনগত কার্যকারিতা সম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতা প্রণয়তে এই দফার কোনো কিছুই সংসদকে নিবৃত্ত করবে না। এই এটা দ্বারা কি হলো? ইলেকশন বুঝাইলো? আরে এখানে তো আরো ব্যাখ্যা আমি হ্যাঁ দর্শকদের বুঝান না ভাই। দর্শকদের আমি বুঝাচ্ছি, শুনেন, দর্শকদের বুঝান। দর্শকদেরকে বুঝাচ্ছি, শুনেন। এখন আমাদের যে ইলেকশনটা হয়েছে, হ্যাঁ, ইলেকশন এবং গণভোট দুটো একই আদেশে হয় না। আপনি যে বলছেন দুটো জুলাই হয় নাই, এক নম্বর মানে গণভোট জাতীয় নির্বাচনটা সংবিধান অনুযায়ী হয়েছে, আপনি এটা প্রমাণ করেন। আরে পরে হ্যাঁ, এটা প্রমাণ করতেছি তো আপনাকে আমি। ধরেন আমি তো আপনাকে 111 এর উদাহরণ আপনাকে দিলাম। হ্যাঁ দেন। এটাকে 111 আর ওই অন্তর্বর্তীকালীন সরকার এক, আরে মানে আপনি বলতে চাচ্ছেন এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, মানে ইন্টারিম সরকার আর ওই 111 2006-7 সালের যে সরকার একই না, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বলতেছি আপনি বুঝেন। পার্লামেন্ট আমি তো বুঝি আপনি ভাই, লিগ্যাল আমি তো বুঝে কথা বলতেছি। হ্যাঁ, বুঝে কথা বলেন। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনগুলোকে তফসিল অ্যাড করা হয়। শুনুন আপনাকে আমি বলি, বলেন, আপনি বলেন, আমি শুনতে চাই ভাই। হ্যাঁ, 75 এর পর থেকে 75 এর 15 আগস্টের পর থেকে যে এটাকে চতুর্থ তফসিলে যুক্ত করা হয়েছিল, এরশাদের আমলটাকে পঞ্চম তফসিলে যুক্ত করা হয়েছিল, তারপরে 111 গভর্নমেন্টটাকে ষষ্ঠ তফসিলে যুক্ত করা হয়েছিল। এখন আমাদের এটাকে সপ্তম তফসিলে কি যুক্ত করা হবে কিনা, এই কারণে হচ্ছে কি সপ্তম বা অষ্টম তফসিলে যুক্ত করা হবে না। কারণ হচ্ছে কি ওই টাইমটাতে পার্লামেন্ট স্থগিত ছিল, আর আমাদের এবার টাইমে পার্লামেন্টটা স্থগিত করে না, কারণ হচ্ছে পার্লামেন্ট ধারাবাহিকতা রেখেছেন। এই কারণে 1972 সালে চতুর্থ তফসিলে আইন আছে যে আপনার অন্তর্বর্তী বিধানকে সেখানে যুক্ত করা হবে, এবং পার্লামেন্টের সংসদের যে সাংবিধানিক যে আরপিও ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা ইলেকশন হয়েছে। আপনি বারবার মিসকোট করছেন, আমি বারবার বলতেছি সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে। আবার আপনি সংবিধান, আরে বাবা আপনাকে তো ব্যাখ্যা দিলাম। এটা আপনার তফসিলে অন্তর্ভুক্ত হয়ে গেলে না, তফসিল এটাকে বৈধতা দেওয়া হবে, চতুর্থ তফসিলে যোগ করে, মানে বৈধতা দেওয়া হবে। এই মানে এটা বৈধতা দেওয়া হলে সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচন হলো। সাংবিধানিক নির্বাচনের তফসিলে ঘোষণা হয়েছে কি? আপনি নির্বাচনের তফসিলে উপরে দেখেন না, নির্বাচন তফসিলে তো জুলাই সনদ অনুযায়ী আমি নিজে ইলেকশন করছি, আমি পড়ি নাই। হ্যাঁ, কিভাবে করছে বলেন? আমি পড়ি তো, আমি বক্তব্য দিচ্ছি, আপনি তো ইন্টারাপ্ট করতেছেন। আমি ইন্টারাপ্ট করি নাই, শুনেন। আপনি আমার বক্তব্যটা দিতে দেন, আপনি আচ্ছা, আপনি বলেন। না, আমি উল্টো করি না, বলেন আপনি। ভাই আমি বলবো, আপনি শেষ করেন। আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে, হ্যাঁ বলতেছি, শুনেন। আমাদের হচ্ছে কি ইলেকশনটা, আমি তো ইন্টারাপ্ট করি না আপনার বক্তব্য। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। শুনুন, এখন বলছি কি আমাদের ইলেকশনটা আরপিওর 1972 এর অনুযায়ী হয়েছে, এটা জুলাই সনদ অনুযায়ী হয় নাই। আমার আর্গুমেন্ট আপনি বুঝতে পারছেন? এই অনুযায়ী হয়েছে, ওটা তফসিলটা এইভাবে ঘোষণা করা হয়েছে। তফসিলটা জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন হবে, এই জাতীয় কথা বলা হয়নি। যদি 5 আগস্টের পরে বা 8 আগস্টে যদি বলা হতো যে রাষ্ট্র এখন সংবিধান স্থগিত করা হলে রাষ্ট্র এখন একটা জুলাই প্রক্লামেশন বা আপরাইজিং বা রেভলিউশন যাই বলো না কেন, তার অধীনে রাষ্ট্র চলবে এবং ইলেকশনটা সেই অধীনে হবে। সেই ইলেকশন হয় নাই। আমি আপনাকে সেই ভুলটা ধরাই দিচ্ছি, কারণ হচ্ছে কি আমাদের ইলেকশনটা 1972 এর আরপি অনুযায়ী হয়েছে। আপনি নির্বাচন তফসিলটা করে দেখেন। ওকে ফাইন, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি একটু সংবিধানটা আমাকে দেন, আর আমি একটু বক্তব্যটা শুরু করি। ইন্টারাপ্ট করিয়েন না, আপনি পয়েন্ট আউট করেন, বক্তব্য দিয়ে। প্রথমত হচ্ছে তাদের বক্তব্য সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হয়েছে, আর এই সংবিধান যেটা বাংলাদেশের সংবিধান 1972 যে সংবিধানের কথা আমরা বলি, অনেকবার কাটাছাড়া হয়েছে 17 বার। এই কনস্টিটিউশন বলছে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটা অ্যাজ পার কনস্টিটিউশন অনুযায়ী হয় নাই। তাহলে কিভাবে হয়েছে, এই কিভাবে নিয়ে কিন্তু আলোচনা। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হলে এই নির্বাচনটা 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, যেহেতু 3 মাসের মধ্যে হয় নাই, দ্যাট মিনস এই কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন হয় নাই। তারা এখন এই যে বারবার আরপিও এবং ওই যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা নিয়ে আসছে বারবার, আমরা এই কথাগুলো অসংখ্যবার আলোচনা করেছি। দেখেন, ইন্টারিম সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারের নেচারটা আসলে কীরকম, দেখতে কীরকম, এটা অবয়বটা কি। ধরেন যে একদল বলার চেষ্টা করছে যে এই সরকারটা হচ্ছে একটা সাংবিধানিক সরকার, আবার কেউ কেউ বলছে যে না, এটা সাংবিধানিক সরকার না, এটা একটা অন্য লেভেলের সরকার, অন্য কায়দার সরকার। তো আমি মাঝে মাঝে এই সরকারকে নাম দিয়েছিলাম এটা একটা
মানে ওয়াটার গভর্নমেন্টের মতো। মানে এই সরকারটার এরকম একটা অবস্থা যে এটা নির্দিষ্ট কোনো আকার রং নাই, মানে যেই পাত্রে এটাকে রাখবেন ওই পাত্রের আকার ধারণ করবে। এই জন্য এই সরকার হচ্ছে আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক। মানে সংবিধানের সকল রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সরকার অনুসরণ করে নাই, আবার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কিন্তু সরকার তার কার্যপ্রণালী তারা পরিচালনা করেছে। তো সেই জায়গা থেকে এই সরকারকে আপনি সাংবিধানিকও বলতে পারবেন না, আবার অসাংবিধানিকও বলার সুযোগ নেই। তাহলে এই সরকারটা আসলো কিভাবে? কিভাবে এই 2 বছর চালালো দেশটা? দেশ তো এমনি এমনি চলে নাই ভাই, নিশ্চয়ই কোনো না কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ম কানুনের মধ্যে চলেছে। তাহলে এটা কোত্থেকে আসলো? এটাই হচ্ছে পিপলস এগ্রিমেন্ট, জনগণের সমর্থন। কোথায় আছে এগ্রিমেন্ট? হ্যাঁ, অফকোর্স এটা আসবো। এই জনগণের সমর্থনটাই তো আমরা দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী জুলাই জাতীয় সনদে আমরা অন্তর্ভুক্ত করেছি। এটাই এই সরকারের লেজিটিমেসি, এই কারণে এটাই এই সরকারের বৈধতা। আমি বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেছি না, এই সরকার হ্যাঁ বলেন, এই সরকারের বৈধতার প্রশ্ন অবশ্যই তুলতে হবে। আচ্ছা বলেন, আপনি মানে বলেন। যে সরকারের মধ্য দিয়ে বা যে সরকার একটা জাতীয় নির্বাচন আয়োজন করেছে ওই সরকার লেজিটিমেট নাকি ইলেজিটিমেট এটা নিয়ে আমি আলোচনা করবো না। মানে ওই সরকার যদি বৈধ না হয় তাহলে আমার জাতীয় নির্বাচন অবৈধ। আর ওই কেন সরকার জাতীয় নির্বাচন অবৈধ হবে বলেন আপনি আমাকে। কাহিনী তো আপনি একটা অবৈধ সরকারের আন্ডারে, আরে কি অদ্ভুত কাহিনী বলেন, ওয়ান ইলেভেনটা গভর্নমেন্ট থেকে অবৈধ ছিল, তাহলে আপনি বলতে চাচ্ছেন? এটা তো আপনি কথা বলবেন, এটা আপনি কেন আমি কথা বলবো? কেন আমি কথা বলবো? আপনি তো বলছেন যে না আপনি অর্ধেক বলবেন না, তা তো হয় না ভাই। আপনি শুনেন, আপনি আমাকে শুনেন, আমাদের interim আর one শুনেন, element মিলাই ফেলছেন ভাই। কেন মিলাই ফেলবে? এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট শুনেন, আপনার এই সরকারটা কি সরকার নাম দিয়েছে? আপনাকে বলেন, আপনি টাইম বেশি, ওনাকে টাইম বাড়াই দিন, আমি আপনাকে কাউন্টার দিচ্ছি, পয়েন্টগুলো কাউন্টার দিচ্ছি। শুনেন, আপনার এই সরকারটা হচ্ছে কি একটা গণঅভ্যুত্থান সরকার, কিন্তু এই সংবিধানটা যেহেতু কনস্টিটিউশনকে স্থগিত করে নাই, যার কারণে সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে। এটা আপনি এত গোজামিল দেওয়ার কিছু নাই। এটা গোজামিল তো আমরা দিচ্ছি না, আপনি দিচ্ছেন তো বারবার, আপনি দিচ্ছেন বারবার। আমরা কেন গোজামিল দেব? আপনি তো বারবার করে ব্যাখ্যা দিচ্ছেন। আচ্ছা, এই কারণে শুনেন, এই কারণে এই ইন্টারিম টাইমটাকে সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করা হবে, পিরিয়ডটাকে টাইম পিরিয়ডটাকে, এই কারণে আরপি অনুযায়ী হইছে। তা আপনি তখন ইলেকশনের আগে প্রশ্ন তুলবেন না কেন? আপনার ব্যাখ্যাটাই ভুল। কেন ব্যাখ্যা ভুল? সলিড ব্যাখ্যা দিয়ে কিসে সলিড ব্যাখ্যা দিচ্ছেন আপনি? আমি তো বললাম যে ইলেকশনটা অনুযায়ী নো হয় নাই জাতীয় নির্বাচন, তাহলে তো সরকার পিপলস এগ্রিমেন্টের মধ্য দিয়ে এই নির্বাচনটা আসছে। শুনেন, তাহলে তো সরকার ঘোষণা দিত যে পিপলস এগ্রিমেন্টের ভিতরে নির্বাচন তফসিল ঘোষণা করলো, সেটা তো করে নাই। কি বুঝিনি? আপনি তো বলছেন পিপলস এগ্রিমেন্টের ভিতরে সরকারটা হইছে, পিপলস এগ্রিমেন্টের ভিতরে সরকার ইলেকশন দিছে, রাইট? আপনার বক্তব্য তাই। তাহলে তো সরকার নির্বাচনের তফসিল এটা বলে দিত, পিপলস এগ্রিমেন্টের ভিত্তিতে নির্বাচন তফসিল দেওয়া হলো। আরে অদ্ভুত কাহিনী তো, তফসিল লেখা থাকে না? তফসিল একটা, এই আরপিওর কথা বলেন, আরপিওটা আসছে কোথা থেকে ভাই? আরপিওটা আসছে হচ্ছে আমাদের সংবিধান থেকে। হ্যাঁ, সংবিধান। আরপিও মানে সংবিধানটা স্থগিত করেন নাই। একটা নির্বাচন কিভাবে কন্ডাক্ট হবে, নির্বাচনটা কিভাবে পরিচালনা হবে, নির্বাচনে প্রার্থীদের কি কি যে আপনার কন্ডিশন থাকবে, এই সব নিয়ে আরপিও। তো সেটা এটাই আরপিও মানে চূড়ান্ত আইন না ভাই, আমি চূড়ান্ত আমার সংবিধান। আইন বলতেছি না তো। আমার ধরেন যে যত বক্তব্য যত কথা হবে সব এই সংবিধান থেকে আসবে। হ্যাঁ আসবে, এই সংবিধান আসছে তো। হ্যাঁ, সংবিধান সিলসিলা নিয়ে আমি আলোচনা করতে গেলাম। এই সংবিধান অনুযায়ী কোনটা ভায়োলেট করছে বলেন? কোনটা ভায়োলেট করছে বলেন? এই সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হয় না। অবশ্যই হইছে, হয় না, অবশ্যই হইছে। আমি আপনাকে লয়ার সাথে আলাপ করেন, আমি আপনাকে লয়ার সাথে আলাপ করেন, এটা ভালো। 123 দিয়ে আপনাকে দিলাম। এবার 65 দেখেন। আমি 65 এটা বলে না, 65 এটা প্রমাণ করে না। দেখেন, এটা আপনি জনগণের সামনে। আরে বাবা শুনেন, জনগণের সামনে আমি বলতে শুনেন, নির্বাচন আমি শেষ করি। শুনেন, সরকার আরে ভাই, সরকার মানে নির্বাচন পয়েন্ট আউট করেন। বক্তব্য শুনি। ভাই আপনি পয়েন্ট আউট করেন। ওই বক্তব্য কেন দিলেন? এবার আমার যে ইলেকশন গেলেন কেন তাইলে? আজব ভাই, কাহিনী। আপনি আজব কাহিনী। আমি তো লিগ্যাল একজনের ওয়েতে কথা আছি। শুনি। লিগ্যাল ওয়েটা হচ্ছে এই, লিগ্যাল ওয়েটা হচ্ছে এই, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনা করেছি। সরকারের বৈধতা নিয়ে আলোচনা হয়েছে এবং এই সরকারকে বৈধ করতে হলে কি করতে হবে, এই সরকারকে বৈধ করতে হলে এই সরকারের নেওয়া যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তের যে নির্যাস, এই নির্যাসটাকে গণভোটে পাঠাতে হবে। এবং এই গণভোটের পক্ষে তখন বিএনপি শেষ করেছে। বলেন বলেন প্লিজ বলেন বলেন বলেন। যখন লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠলো তখন বিএনপি জামাত গণ অধিকার লেজিটিমেসি কে প্রশ্ন তুলে নাই? কেউ তুলে নাই। আপনি কি ছিলেন ওখানে? আমি ছিলাম, আমি জানি। কে তুলছে বলেন? আজব কাহিনী। আমরা তুলেছি। আমি প্রত্যেকটা ভিডিও লাইভ দিছি, প্রত্যেকটা ভিডিও আমি লাইভ দিছি, কেউ তুলে নাই, কেউ তুলে নাই। আমি শেষ করি। আজারে কথা বলতে বলেন না থেকে যদি শেষ করব। আপনি আজকে কথা বলতে রাকিব ভাই আপনি পরে বলেন, আমি শেষ করব। শেষ করব। ওখানে লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে প্রশ্নের মুখোমুখি হবে কিনা ইত্যাদি। সকল আলোচনা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হলো কি, ঠিক আছে তাহলে আমরা গণভোটে এটাকে ঠেলে দিই, জনগণই চূড়ান্ত রায় দেবে। যেহেতু আমরা এখানে 32টি রাজনৈতিক দল রয়েছে, আমরা 32টি রাজনৈতিক দল মানে 100% জনগণকে রিপ্রেজেন্ট করি না। বিএনপি ধরে নিলাম সর্বোচ্চ যদি প্রতিনিধিত্ব করে, তারপরে কিন্তু শতভাগ না। তো সকল রাজনৈতিক দল মানেই তো 100% জনগণ না। যেহেতু এটা একটা ক্রুশিয়াল মোমেন্টের মধ্য দিয়ে সরকার আসছে, ভিন্ন একটা পরিস্থিতির মধ্য দিয়ে, এবং এই সরকারের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলোর পক্ষে বিপক্ষে আলোচনা আছে। সুতরাং এই আলোচনা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আমরা একমত হলাম যে এটাকে আমরা কোথায় পাঠাবো, গণভোটে পাঠাবো। ওই গণভোটের পক্ষে কিন্তু বিএনপি কোথায় দ্বিমত পোষণ করেছে যে গণভোটটা আসলে হবে কখন। প্রথমে শুরু করলো জামাত ইসলাম, বললো আমরা আগে চাই, এনসিপি বললো আগে চাই, কেউ বললো একই দিনে চাই। আমরা বিএনপি বা গণ অধিকার বিএনপি আমরা একই দিনে ছিলাম যে আমরা একই দিনের পক্ষে। বিএনপি কিন্তু নিজে এই প্রস্তাবে একমত যে একই দিনে গণভোট চাই। ফাইন, গণভোট হলো, গণভোটের মধ্য দিয়ে
এই যে আজকের পরিস্থিতি। এখন তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়ালো? মানে আপনি আগে গণভোটের পক্ষে ছিলেন, এখন নির্বাচিত হয়ে ব্রুট মেজরিটি নিয়ে যখনই আপনি পাওয়ারে আসলেন তখনই আপনি বলছেন যে গণভোট টনভোট এগুলো হুদাই, এগুলো কোনো কার্যকারিতা নেই। ভেরি ইন্টারেস্টিং। আবার দেখেন তারা বলছে যে গণভোট সংক্রান্ত যে অর্ডিন্যান্স, মানে যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে গণভোটটা আসছে, দেখেন ভেরি ইন্টারেস্টিং, যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে কি আসছে গণভোট, গণভোটটা তো হয়ে গেছে, তার মানে ওই অধ্যাদেশের আর কোনো প্রয়োজন নাই, ওটা অকার্যকর। এটা হচ্ছে সরকারের বক্তব্য। আরে শেষ করি প্লিজ, এটা কার বক্তব্য? সরকারের। এখন আমরাও প্রশ্ন করি যে যে আইনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনটা হয়েছে, মানে জাতীয় নির্বাচন তো হয়ে গেল, তাহলে কি ওই আইনটা আমরা বাতিল করে দিব? আরপি অনুযায়ী হয়েছে, বাতিল করে দিব? এটা গণভোট অনুযায়ী হয় না, ইলেকশন অনুযায়ী হয় না। বাতিল করে দিব? আপনি বারবার প্রশ্ন কিন্তু তখন তারা স্টপ। বারবার মিস এখন আমাদের এখানে একবার স্পষ্ট কথা যে জাতীয় নির্বাচন এবং গণভোট এই দুটো নির্বাচনের যে প্রক্রিয়া এবং আফটার যে ফেজ, এটা নিয়ে কিন্তু স্পষ্ট করে একবার আইনে লেখা আছে। কি ফেজ? যে জাতীয় নির্বাচনে যে সরকার, যে দল ক্ষমতায় আসবে বা যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, তারা শপথ নিবে, পার্লামেন্ট গঠন করবে, অধিবেশন আহ্বান করবে, পার্লামেন্টে আলোচনা হবে। একই বক্তব্য, একই কথা ওই গণভোটের আইনেও লেখা রয়েছে যে গণভোট যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে? গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে যারা ওই কনস্টিটিউশনে নির্বাচিত হবেন তারা ওই গণভোটের শপথ নেবেন। শপথ নেওয়ার পরে কি হবে? গণভোটের যে নির্যাস অর্থাৎ সংবিধান সংস্কার সভা, ওই সভার শপথ নিয়ে পার্লামেন্ট অধিবেশন আহ্বান করবেন, মানে সংবিধান সংস্কার সভা অধিবেশন আহ্বান করবেন। তারপরে অধিবেশনে আলোচনা হবে, আলোচনায় এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হবে, হবে। এখন দেখেন জুলাই জাতীয় সনদের যে নোট অফ ডিসেন্ট নিয়ে আরেকটা আলোচনা, বিএনপি সহ অনেক দল বিভিন্ন ক্লজে পয়েন্টে আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি। এটা নিয়ে ধরেন যে সরকারের একটা বক্তব্য, আমাদের একটা বক্তব্য। এখন বিএনপি যেমন এই সলচাতুরের কথা বলছে না, ধরেন এখানে সরকারও স্লাইট একটা চাতুরতার অবলম্বন তারা হয়তো বা করেছে। কিরকম করেছে? যে নোট অফ ডিসেন্ট মানে কি, মানে আমি এটার সাথে একমত নই। এখন ধরেন 100টা পয়েন্টের মধ্যে 50টা পয়েন্টে আমরা 3 জন একমত হয়ে গেলাম, এই 50টা পয়েন্টে কি আর ভোটে যাওয়ার কোনো প্রয়োজন আছে? আবার এই 50টা পয়েন্ট সবাই একমত, এটা আবার ভোটের কি দরকার? ভোট কখন হয়? একটা মিটিং 10 সদস্যের হলে ওই 10 সদস্যের মধ্যে যখন একটা বিষয়ে ভিন্নমত তৈরি হয় তখনই কিন্তু এটা ভোটিং এ পাঠানো হয় যে ঠিক আছে তাহলে আমরা ভোটিং এ দিয়ে দিলাম, ভোটে যদি এটা পাস হয় হবে। আর 10 জনের মধ্যে 10 জনে যদি একটা বিষয়ে একমত হয় ওটা তো ভোট টোটের প্রয়োজন নাই। তো জুলাই জাতীয় সনদের এই আলোচনায় যে সকল পয়েন্টে আমরা একমত, যে সকল প্রপোজালে আমরা একমত, ভাই এটা তো আর গণভোট প্রয়োজন নাই, সবাই একমত। যে সকল পয়েন্টে ভিন্নমত তৈরি হয়েছে বা নোট অফ ডিসেন্ট হয়েছে, এই নোট অফ ডিসেন্টের জন্যই মূলত ইন্টারিম সরকার এটাকে গণভোটে পাঠিয়েছে। এখন এখানে বিএনপি বলতে পারে যে এই জিনিসটা সরকার আমাদের সাথে পরিষ্কার করে নাই। হ্যাঁ, এখানে তারা চাতুরতার আশ্রয় নিয়েছে, এটা সরকার ব্যাখ্যা দিবে, আমি এটা বলছি পরিষ্কার। কিন্তু যেহেতু গণভোটটা হয়ে গেছে, সুতরাং এটা এখন না মানার কোনো কারণ নেই। যেমন ধরেন বাংলাদেশের আইনে স্পষ্ট করে লেখা রয়েছে যে একজন পুরুষ মানুষ বিয়ে করতে পারবে 22 বছর বয়স হলে, আর একজন মেয়ে 18 বছর, এসবার বাংলাদেশের ল এটাই বলে। এখন ধরেন একজন 16 বছরের মেয়ে আর 20 বছরের ছেলে বিয়ে করে ফেলেছে, ইসলামী শরিয়া মোতাবেক যদি তারা মুসলমান হয়ে থাকে, বিয়ে করে ফেলেছে, এরপরে আপনি আসলো তাদের আপনার সামনে, কারণ আপনি তাদের গার্ডিয়ান হিসেবে কি করবেন? যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বয়স হয় নাই, কিন্তু তারা বিয়েটা করেই ফেলেছে, এখন আপনার করণীয়টা কি বলেন তো? চিন্তা ভাবনা করতে হবে না, আপনি বলেন। তো আমাদের এই জুলাই জাতীয় সনদের ব্যাখ্যাটা অনেকটাই এরকম প্রাসঙ্গিক। আমি একটু সবকিছু আপনি আইনের মধ্যে পাবেন না। জি, ফারুক হাসান আপনাকে অনেক সময় দিয়েছে, আমি একটু রাকিবুল হাসানকে একটু সময় দিতে চাই। রাকিব হাসান, আপনি এই প্রশ্নগুলো উত্তর তো দিবেন, সাথে আমি আবার দুই একটা প্রশ্ন করে ফেলি। ওকে, সেটা হচ্ছে ধরেন উনি যে কথাটা বলছে যে বিষয় মেনে গেলাম সেই বিষয়ে আমরা গণভোটে যাওয়ার কি দরকার, কথাটাই প্রবলেমেটিক। দেখুন আমাদের এখানে যে 84টা সংস্কার প্রস্তাবনা ছিল, 36টা যে জিনিসটা এক্সিকিউটিভ অর্ডার, এগুলোতে কিন্তু গণভোটে যায় নাই। 48টা গেছে কারণ হচ্ছে কি সংবিধান সংশ্লিষ্ট, যেটা রেগুলার প্র্যাকটিসে হওয়ার কথা পার্লামেন্ট হওয়ার পরে, পার্লামেন্টের আগে যদি গণভোটটা করেছে এই কারণে এটাতে গণভোট দিতে হয়েছে। সুতরাং এটা একটা প্রবলেমেটিক কথাবার্তা উনি বললো। যাই হোক, 1 নম্বর। সেকেন্ড কথা হচ্ছে কি, দেখুন আপনি একজন লিগ্যাল গ্রাউন্ড থেকে কথাগুলো বলতে হবে, যেগুলো আইন সংশ্লিষ্ট, সংবিধান সংশ্লিষ্ট, ঠিক আছে, কোনো পক্ষের না। ধরেন জুলাই আরেকটা কথাই বলছে যে বিএনপি পরবর্তী কেন মানলো না, কেন শপথ নিল না। দেখুন স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি কিন্তু বারবার বলছে, ইভেন জনাব তারেক রহমান যে বোর্ডটা চেয়েছিল বারবার বলেছিল জুলাই স্বাক্ষরিত সনদ সর্বশেষ তিনি যশোরে যে কথাটা বলেছেন সেখানেও স্বাক্ষরিত জুলাই সনদ নিয়ে বলেছেন। এখন এখানে 6-7টা করছে কে, ইন্টিরিম গভর্নমেন্টে যে সংস্কার কমিশন। ইভেন এই যে রাজনীতির দলগুলোর মধ্যে যে এখন দ্বন্দ্ব, আমি ফার্স্টে বললাম যে পলিটিক্যাল কনসেনসাস, পলিটিক্যাল এগ্রিমেন্ট, কিন্তু পলিটিক্যাল যে ডিসএগ্রিমেন্টগুলো তৈরি করা হচ্ছে, বীজগুলো বপন করে গেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন, ফরেন সার্ভিস একাডেমি, ডক্টর আলী রিয়াজ, এছাড়া আর কেউ না। কারণ কি এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ফাঁক করে রেখেছে। ধরেন একটা কথা আপনাকে বলি, আমি লিগ্যাল গ্রাউন্ড থেকে ব্যাখ্যা করে দিচ্ছি। ধরেন আপনি গণভোট কখনো পার্লামেন্টারি গভর্নমেন্টে পার্লামেন্টকে কি বাইন্ড করে দিতে পারে যে তুমি এটা মানবা এটা মানবা না? ধরেন
এই যে জুলাই যে সনদটার বয়স কত, বয়স সীমা কত? ধরেন জুলাই সনদটা আপনি মানলেন, 5 বছর 10 বছর পর আরেকটা পার্লামেন্ট আসলো, যে কোনো একটা পার্লামেন্ট আসলো, সেই পার্লামেন্ট যদি মনে করে যে আমার এই যুগোপযোগীর সাথে আইনগুলো এখন যাচ্ছে না, চেঞ্জ করা দরকার, তাহলে আপনি কই যাবেন? কারণ তারা বছর মানে এটাতে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে রাখছে, মানে হাস্যকর না ব্যাপারগুলা। সুতরাং এখানে প্রত্যেকটা জায়গার মধ্যেই অনেক হাস্যকর প্রসেস রয়েছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, এখানে যদি আপনি আইনের দিকে ঠেলে দেন, শুরুতে গণভোটটা বাতিল হয়ে যায়, এখানে বিএনপি চাওয়ার দরকার নাই, শুরুতে বাতিল হয়ে যায়। বুঝতে পারছেন? কারণ হচ্ছে কি, এটা আপনি কনস্টিটিউশন রেখে প্রসেস তো ফলো করেন নাই। এখন আপনার পার্লামেন্ট যদি না থাকে, কনস্টিটিউশন স্থগিত করলেন না, তাহলে আপনার যাওয়া কিছু হবে না। এই কারণে আমি বলতেছি, আবার আপনাকে এই উদাহরণ আমি আপনাকে দিলাম, আপনি যত ভালো সংবিধান লেখেন না কেন, মিলিটারি গভর্নমেন্ট আসলে, হাসিনা টাইপের কোনো গভর্নমেন্ট আসলে এটাকে ছুড়ে ফেলে দিবে, কিছু লাগবে না তার জন্য। আমি সে প্রসঙ্গে আসছি। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়গুলা পলিটিক্যাল এগ্রিমেন্টের, পলিটিক্যাল সৌন্দর্য বর্ধনের জন্য, রাষ্ট্রের জন্য যেটা করা দরকার, পলিটিক্যাল এগ্রিমেন্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি বাইরে গেলে কি প্রত্যেকটাই ডিসকোয়ালিফাই। সেক্ষেত্রে আমার প্রশ্ন ওই জায়গায় যে আপনি এখন যদি কোনো কারণে সংবিধান সংস্কার করেন, পরবর্তী কোনো সরকার এসে আপনি সংস্কার তো লিগ্যাল টার্ম না, সংশোধন করেন, পরবর্তী কোন সরকারে আসলে এটা আবার ভ্যানিশ করে দিবে, এই ভয়ে কি আপনি কোন সংশোধন করবেন না? না, আমি তো সেই কথা প্রসঙ্গে আসতেছি না, আপনি আমাকে বলবেন না, সেটা আমি আপনাকে বলি। ধরেন সংবিধানটা আপনি কতটুকু সংশোধন, যেহেতু আপনি সংবিধান স্থগিত করেন নাই, নতুন সংবিধান লিখলে এই আলাপ যাওয়ার কোনো দরকার নাই। নতুন সংবিধান লিখলে আপনি আবারটা গণপরিষদ করে আপনি সংবিধান নতুন করে সংবিধান লিখে ফেললেন, তখন জুলাই প্রোক্লামেশন, ইন্ডিপেন্ডেন্স প্রোক্লামেশন করে ফেললেন। কিন্তু সংবিধানটা যদি আপনি সংবিধানটাকে যদি স্থগিত করেন না, এবং এখন তো রেগুলার গভর্নমেন্ট, তো সেই জায়গা থেকে সংবিধান ততটুকু সংশোধন আপনি করতে পারবেন সংবিধানের আলোকে, ফ্রেমওয়ার্কের আলোকে, এর বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নেই। এখানে আপনাকে একটা তথ্য আপনাকে যুক্ত করি। আমাদের সংবিধানের যখন প্রথম পার্লামেন্টটা তৈরি হয়, তখন তাকে প্রাইমারি অ্যামেন্ডমেন্ট রাইটস দেওয়া হয়েছিল পার্লামেন্ট মেম্বারদেরকে। পরবর্তী সময় তারা সেকেন্ডারি, কারণ রাষ্ট্রের কিছু মৌলিক জিনিস আপনি মানে চেঞ্জ করতে পারবেন না। ধরেন আপনাকে একটা উদাহরণ দিই আমি। ধরেন আমাদের সংসদের মেয়াদ হচ্ছে আপনার 5 বছর। এখন ধরেন 300 মেম্বার অফ পার্লামেন্টে যদি রাজি হয়ে যায়, 2/3 লাগবে না, 300 জন যদি রাজি হয় যে পার্লামেন্টের বয়স 20 বছর বা 10 বছর, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, এটা চ্যালেঞ্জের হবে জুডিশিয়াল। সুতরাং এই বিদ্যমান কাঠামোতে আপনার অনেক কিছুই চ্যালেঞ্জের হবে। বিদ্যমান কাঠামোতে যেগুলো করা দরকার সেগুলো এই সরকার করবে, কিছু কিছু মৌলিক জিনিস চেঞ্জ হবে। আমি আপনাকে বললাম যদি উচ্চকক্ষ আপনি করেন, আরো অনেক কিছু রয়েছে সেক্ষেত্রে, আপনার ওই হাইকোর্ট বিকেন্দ্রীকরণ, তো সেক্ষেত্রে আমি মনে করি পরবর্তীতে আরেকটা গণভোটের দরকার হতে পারে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। আমি একটা প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে গতকালকে রোববারে একটা প্রোগ্রাম হয়েছিল রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার, গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন হয়েছে, যেটা এনসিপি আয়োজন করেছে। সেখানে বক্তারা বলেছেন প্রতিশ্রুত সংস্কারগুলো বাস্তবায়ন না করলে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের দলীয়করণ বন্ধ না হলে গণ আন্দোলন হতে পারে। আসলে কি গণ আন্দোলন হওয়ার সেই পরিবেশ কি আছে কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আপনি নিচে ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, তিনিও একই অনুষ্ঠানে তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে কর্তৃত্ববাদী শাসন ফিরতে পারে, এমন মন্তব্য করেছে। এই দুইটা প্রশ্ন উত্তর আপনি কি? না, আচ্ছা, এই দুটো প্রশ্ন হচ্ছে, ধরেন আন্দোলন হতে পারে বলতে ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রের তো আমি মানে পলিটিক্যাল টার্ম হচ্ছে সংস্কার, একাডেমিক টার্ম হচ্ছে সংস্কার, কিন্তু লিগ্যাল টার্ম হচ্ছে সংশোধন। এখন আমাদের সংবিধানে তো অনেক ত্রুটি আছে, এটা তো কোনো অস্বীকার কোনো উপায় নেই। 72 থেকে যদি আপনি শুরু করেন, অনেক ত্রুটি এর মধ্যে রয়েছে, কিন্তু আমরা মনে করি যে রাষ্ট্রের প্রয়োজনে অনেক কিছু চেঞ্জ করা দরকার এবং চেক এন্ড ব্যালেন্স দরকার। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দাঁড় করা দরকার। আমাদের দুদক বলেন, এনআরবি বলেন, পিএসসি বলেন, হোয়াট এভার যা যা আছে প্রতিষ্ঠানগুলো মহিমায় দাঁড়ানো উচিত, এবং একই সাথে আমাদের পাওয়ার একটা চেকিং ব্যালেন্স দরকার, প্রত্যেকটি দরকার। এবং আমাদের স্বৈরাচারী কাদায় যেভাবে একটা সরকার হয়ে ওঠে, মহাপরাক্রমশালী হয়ে ওঠে, যেটা আমরা হাসিনা গভর্নমেন্টে দেখেছি, তা আগামীতে গভর্নমেন্ট যদি হয়ে ওঠে, গভর্নমেন্ট যদি সেটা নিজে করতে চায়, তার জন্য একটা সুইসাইডাল আন্দোলন তো যে কোনো হতে পারে, আমি তার বিরুদ্ধে আন্দোলন করবো। আর আরেকটা কথা আপনি কি জানি, আরেকটা প্রশ্ন ছিল আপনার। জি, দুটো প্রশ্ন। যেটা প্রশ্ন হচ্ছে আন্দোলন, একটা হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসন ফিরতে পারে, সেটা উত্তর তো চলে এসেছে। জনাব ফারুক হাসান, সেটা আমার প্রশ্ন। আপনার মনে হয় একটু দেশ ছেড়ে বাইরে যাই, তো দেশের প্রতিবেশী, এটা আমি একটু শেষ করে দিই। আমার কাছে সময় খুবই কম। আমাদের রাকিব ভাই নিজেই নিজেকে গুলিয়ে ফেলেছেন আসলে। যাই হোক, আমি নিজে আইন পড়েছি, আমি আইনের ছাত্র ছিলাম, সুতরাং আমি তো এগুলো জানি, আমরা স্টাডি করে এসে কথা বলি। যেমন ধরেন, আমি শেষ করি, এই যে সংবিধানের যে সকল বিষয় মৌলিক কাঠামো রিলেটেড, এগুলোই আসলে বা সংবিধান সম্পর্কিত বিষয়গুলো গণভোটে পাঠানো হয়েছে, সবগুলো পাঠানো হয়নি, রাইট? সংবিধানে সবকিছু গণভোটে পাঠাইছে, মানে সংবিধান সম্পর্কিত সবকিছুই পাঠাইছে এখানে। আরে বাবা, ওটাই তো বলছি, মৌলিক বিষয় বলেন কেন আপনি? সংবিধান সম্পর্কিত যে ক্লজগুলো বা প্রপোজাল, এগুলো তো পাঠানো হয়েছে 48। অফ কোর্স, এটা হচ্ছে আপনার বক্তব্য, একমত। এখন আসেন, বলেন নাই তো, শুনতে বলতে সবগুলো পাঠাইছে আপনি। আরে সবগুলো তো বলছি। হ্যাঁ, বলেন। এখন বক্তব্য হচ্ছে, তাদের বক্তব্যটা হচ্ছে, দেন বিএনপি কিন্তু এখানে একটা ছল চাতুরি আশ্রয় নিয়েছে। কি আশ্রয়? বিএনপি সংবিধান সম্পর্কিত যে অধ্যাদেশগুলো, এই অধ্যাদেশগুলো তো ইতিমধ্যে কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তাদের বক্তব্যটা হচ্ছে পার্লামেন্টে যে আমরা এগুলো অধিকতর আলোচনা পর্যালোচনা করিয়া আবার বা পুনরায় পার্লামেন্টে আমরা উত্থাপন করিব। বিএনপির বক্তব্য ভেরি ইন্টারেস্টিং। এবার আসেন, আমার সংবিধান কি বলে। আমার সংবিধানের 142 নং অনুচ্ছেদ বলে, কোন রাজনৈতিক দল যদি
2/3 মেজরিটি বা ব্রুট মেজরিটি নিয়ে সরকার গঠন করে, তাহলে এই তার ব্রুট মেজরিটি নিয়ে সে কি কি সংশোধনী আনতে পারবে? তিনি নিজেও বলেছেন, যদিও বিএনপির আগের বক্তব্য মানে নির্বাচনের আগের বক্তব্য ছিল সংবিধান সংস্কার, এবং তাদের যে 31 দফা, এই 31 দফার প্রথম দফায় ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, হোয়াটএভার তারা এখানে ব্যাখ্যা দেয় যে আমরা করে ফেলেছি বা ইন্টারিম সরকার করেছে, হোয়াটএভার। তারা কিন্তু আগে সংস্কারের পক্ষে ছিল, এখন হঠাৎ করে তারা যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, এখন সংস্কার থেকে তারা সংশোধনে চলে আসছে। ভাই আমি আপনাকে বলছি লিগ্যাল টার্ম ইউজ করতে হবে আপনাকে। লিখে রাখেন। হ্যাঁ, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন শুধু। আমি কেন ভুল? আপনি আইনি ছাত্র হইয়া আপনি লিগ্যাল টার্ম ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন। আপনি বলেন আমাকে শেষ করি। এই সংবিধান কি কখনো সংস্কার করতে পারে লিগ্যাল টার্ম? কথা বলতে দিচ্ছেন না ভাই, না, গায়ের জোরে কথা বললে হবে। গায়ের জোরে আপনি কথা বলতেছেন, বলেন আপনি। দর্শকরা তো জাজমেন্ট দেবে, গভর্নমেন্ট জানে, দর্শকরা জানে। 142 বলে যে কোন দল সরকার গঠন করলে 2/3 মেজরিটি নিয়ে সে কি কি করতে পারবে? সে সংবিধানের কতিপয় পরিবর্তন নিয়ে আসতে পারবে, মানে সংশোধন নিয়ে আসতে পারবে। সংবিধানের যে মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু তার এই 2/3 মেজরিটি বা 142 পাওয়ার অ্যাপ্লাই করে সে কখনোই করতে পারবে না। যেটি আমাদের রাকিব ভাই একটা উদাহরণ দিলেন যে আমাদের পার্লামেন্টের বয়স 5 বছর, কেউ চাইলেই 20 বছর করতে পারবে না, বিকজ অফ এটা আমাদের মৌলিক কাঠামো, রাইট? এই কথাটা আবার বলেছে আমার সংবিধানের 7 খ, যে ওই সরকারটি চাইলে সবকিছু করতে পারবে না। এখন দেখেন, ভেরি ইন্টারেস্টিং, বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে অন্যতম একটা ইস্তেহার দিয়েছিল যে আমরা যদি ভবিষ্যতে সরকার গঠন করি, তাহলে আমরা আগামীতে আমাদের যে সংসদ এক কক্ষ বিশিষ্ট, এই সংসদকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট বানাবো। আমাকে একটা ব্যাখ্যা এখন আমার সংবিধান বলে, সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে রয়েছে আমাদের পার্লামেন্ট 1 ক্যামেরা পার্লামেন্ট। মানে এটাকে যদি আপনি বাই ক্যামেরা পার্লামেন্ট করতে চান, মানে দ্বিকক্ষ, তাহলে কি করতে হবে আপনাকে? আপনি যে কথা ধরতে পারেন এটা পুরো, আমি না শুনেন, সংবিধান নিয়ে কথা বলেন, শেষ করেন, সংবিধান নিয়ে কথা বলছি। আমি তো ওনাকে 2 বার বলছি যে আগামীতে এগুলো আবারও একটা গণভোটের প্রয়োজন হবে। বলছি কথা কেন বলেন? হ্যাঁ, শেষ করেন, বলেন, আপনি বলেন। আমার সংবিধান বলে তার এই 2/3 মেজরিটি দিয়ে সরকার পারবে না, তার কথাই যেতে হবে। ওই যে বললাম সংবিধান সংস্কার সভা, যেটা প্রথম পার্লামেন্টে হয়েছিল আমাদের, যে আমাদের পার্লামেন্টে 2টা ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রাইমারি এন্ড সেকেন্ডারি, প্রথম পার্লামেন্টে। তাহলে এই যে নির্বাচন, এই নির্বাচনটা ভিন্ন পরিস্থিতি ভাই, ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আসছে। এখন কথা হচ্ছে এই যে সিস্টেমটা সংবিধান সংস্কারের মৌলিক কাঠামোর ক্ষেত্রে, যে পার্লামেন্টে বিল উত্থাপিত হয়, বিল পাস হলে পরে এটা গণভোটে পাঠানো হয়, মানে পরে গণভোটে পাঠানো হয়। যেহেতু এটা ভিন্ন কায়দার মধ্যে আমাদের সরকারটা গঠিত হয়েছে, আমরা এটাকে পরে না পাঠিয়ে একই দিনে করে ফেলেছি। বেসিক পার্থক্যটা দেখা নেই, মানে গণভোট যে হয় নাই তা কিন্তু না, গণভোট হয়েছে, একই দিনে হয়েছে। আগে কি হতো, রেগুলার সিস্টেমে যে পরে গণভোটটা হতো, তো গণভোট তো হয়েছে, তাহলে গণভোট হলো, নির্বাচন হলো, সংবিধান সংস্কার সভা গঠন হলো, কিন্তু আপনি এটাকে মানতে চাচ্ছেন না, গায়ের জোরে। আমার এই সংবিধান আপনারা মানতে চাচ্ছেন, সরকার মানতে চায় না। কোনটা আমার কোনটা মানতে চায়? আমি সংবিধানকে ব্যাখ্যা দিলাম রে ভাই, কোনটা মানতে চায় সরকার, কোনটা মানতে চায় না, কোনটা নির্বাচনী ইস্তেহার, ইন্ডিভিজুয়াল বলেন, ইন্ডিভিজুয়াল আমি আবার বলছি, হ্যাঁ বলেন, ইন্ডিভিজুয়াল। বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তেহার তার এই 2/3 মেজরিটি দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। হ্যাঁ বললাম, তো ব্যাখ্যা দিছি তো। হ্যাঁ এটা ব্যাখ্যা দিছি। আর সরকার তার নির্বাচনী ইস্তেহার কিভাবে বাস্তবায়ন করবে? করবে না। কোনটা? এই যে বললাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা বলি আপনাকে ব্যাখ্যা শুনেন। সেটা হচ্ছে ধরেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে ওটাই বলতেছি, ওটাই বলতেছি, শুনুন না কেন? ওটা বলতেছি, শুনেন, আপনি সময় 1 মিনিট, ওটাই বলতেছি, শুনেন। সেটা হচ্ছে কি, ধরেন এটা তার নির্বাচনী প্রস্তাব, তাই না? সালাউদ্দিন সাহেব প্রস্তাব না, ইস্তেহার, ইস্তেহার, কমিটমেন্ট। আরে বাবা, প্রস্তাব আর কমিটমেন্ট মধ্যে সব ডিফারেন্ট। ঠিক আছে, ইস্তেহার শুনেন না, আপনি শুনেন। সেখানে সে বলছে যে আমরা তার 31 দফা তো সেটা ছিল, ইস্তেহারও সেটা ছিল, আমরা উচ্চ করব, তো সে পার্লামেন্টে সেটা উঠাবে। হ্যাঁ উঠাবে, শুনেন, আপনি শুনেন। ওখানে 2/3 না 300 জন যদি উচ্চ করা রাজি হয়, তার পরবর্তী সময় আবার সেটা পার্লামেন্টে গণভোটে যাবে, গণভোটে দিয়ে আসতে হবে, যেগুলো সাংবিধানিক তো গণভোটে দিয়ে আসতেই হবে। সে তো গায়ের জোরে করবে এটা বলে নাই। না না, এই জিনিসটা তো অলরেডি সলভ। এটা আবার কেন গণভোটে আমরা পাঠাবো? কোনটা সলভ? যে আপনি যেটা বলছেন, কোনটা সলভ? এই যে গণভোটের যে বিষয়টা, এটা তো অলরেডি আমাদের, ধরেন যে এই রিলেটেড ক্লজ গুলো অলরেডি আমাদের জুলাই। কোনটা সলভ বেশি বলেন? গণভোট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমাদের মানে জুলাই জাতীয় সলিউশন না, জুলাই জাতীয় সনদ না, এটা জুলাই সনদ থেকে কি হচ্ছে? এটা সলিউশন না তো। আজব, শুনেন, এটা সলিউশন না তো। আপনি গায়ের জোরে, আরে না, কে গায়ের জোরে কথা বলে ভাই? আপনি শুনেন, কথা শুনেন, এটা সলিউশন না তো। তাহলে তো সবকিছুই সম্ভব এইভাবে। আপনি যেটা বলছেন যে ঠিক আছে ভাই, তাহলে আমরা সব আলোচনা পর্যায়ে পার্লামেন্টে তুলি, 300 জন একমত হন, পরে আমরা গণভোটে ভাই 10 সেকেন্ড সময় দেন, 10 সেকেন্ড সময় দিচ্ছি। শুনেন, এখানে সবকিছু মেনে নেওয়ার পরেও যে জিনিসগুলো আমাদের সংবিধানের প্রাইমারি যে জিনিসটা, মৌলিক জিনিসের আরেকটা আবার গণভোট লাগবে। আমি তো 100 প্রয়োজন নাই। আর কেন লাগবে না? লাগবে এটা গণভোট হয়েছে অলরেডি। না এটা বিএনপি চাওয়া না, সর ফ্যাক্টর না, এটা বিএনপি চাওয়াটা ডাজন্ট ম্যাটার, জনগণের চাওয়া। ভাই তখন পার্লামেন্ট ছিল না, পার্লামেন্ট ছিল না। গণভোটের পক্ষে কতজন? ধন্যবাদ দুজনকে। দর্শক, এতক্ষণ আমরা আসলে আমরা